হ্যালো স্টুডেন্টস, সবাইকে স্বাগতম আমাদের ফায়ার স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে। আজকে ভিডিওতে আমরা দেখব ক্লাস 10 মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের 36 মার্কসের অবজেক্টিভ প্রশ্নগুলো ব্যাখ্যা সহ উত্তর। পরীক্ষার আগে যারা দ্রুত রিভিশন নিতে যাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। তাহলে ফার্স্ট প্রশ্ন কি বলছে যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। এখানে উত্তর কি হবে, যে এখানে দেখতে পাচ্ছি আমরা মিথেন, জলীয় বাষ্প এবং কার্বন ডাই অক্সাইড, এই তিনটি হলো গ্রিনহাউস গ্যাস। কারণ কি এই গ্যাসগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের তাপকে আটকে রাখে। তাহলে কী হচ্ছে, অক্সিজেন কিন্তু তাহলে গ্রিনহাউস গ্যাস না। তাহলে উত্তর কী হবে, অপশন ডি অক্সিজেন। ঠিক আছে, বোঝা গেল। পরের প্রশ্ন কী বলছে, গ্যাসের অণুগুলো গতিশক্তি কী হয়। গ্যাসের অণুগুলো গতিশক্তি আমরা জানি সূত্র অনুযায়ী পরম উষ্ণতা সমানুপাতিক হয়। উত্তর কী হবে, অপশন বি পরম উষ্ণতা সমানুপাতিক। পরের প্রশ্ন কী বলছে, দেখো যে এখানটায় বায়ুর গড় বাষ্পীয় ঘনত্ব কত হয়। উত্তর কী হবে বলো, অপশন সি 14.4। তাহলে বায়ুর গড় বাষ্পীয় ঘনত্ব কত হচ্ছে, 14.4। পরের প্রশ্ন কী বলছে, দেখো তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি ঘটে না, কোনটা বলো। উত্তর কী হবে, উত্তর হবে কি অপশন সি পরিবহন। কেন কি পরিবহন পদ্ধতিতে কিন্তু তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তন করে না, বা শুধুমাত্র কম্পনের মাধ্যমে তাপ এক কণা থেকে অন্য কণায় স্থানান্তরিত হয়, তাই তো। কিন্তু আরে কিছু বাকি যে দুটো পদ্ধতি আছে পরিচলন, সেখানে কি হয়, কণাগুলো কিন্তু স্থানচ্যুতি ঘটে। আর বিজ্ঞান পদ্ধতিতে কোনো মাধ্যমেরই পরিবর্তন প্রয়োজন হয় না, তাই না। তাহলে এখানে অপশন কী হবে, অপশন হচ্ছে সি পরিবহন। ঠিক আছে, অপশন সি পরিবহন। পরে প্রশ্ন দেখো কী বলছে, যে এখানটায় অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুর বক্রতাকে কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত কোথায় হবে। এখানে বক্রতা কেন্দ্র যদি থাকে তাহলে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, আর আমরা জানি কি উত্তর কিন্তু বক্রতা কেন্দ্রেই গঠিত হবে, তাই তো। অপশন কোথায় গঠিত হবে বলো, এটা কিন্তু বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। ঠিক আছে, বক্রতা কেন্দ্রে গঠিত হবে, তাই তো। কেন কি আমরা জানি যে অবতল দর্পণের ক্ষেত্রে কোনো বস্তুর বক্রতা কেন্দ্রে থাকলে তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হয়। এর প্রতিবিম্বটা কী হয়, সৎ হয়, উল্টো হয় এবং বস্তুর আকারে সমান হয়। ঠিক আছে, তাহলে এখন উত্তরগুলো আমি আগে বলে দিই। অক্সিজেন হয়েছিল, এটা অপশন বি হয়েছিল, এটা কী হয়েছিল অপশন সি, আর এটা কী ছিল পরিবহন। ঠিক আছে, এতটা বোঝা গেছিল। তাহলে পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় তার নাম কি। উত্তর কী হবে, কোনটা বিচ্যুতি সর্বাধিক ঘটে। উত্তর কী হবে, বেগুনি হবে। কেন, উত্তর বলো। সাদা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন তা 7টি রঙে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে যে বেগুনি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম হওয়ায় এর বিচ্যুতি সর্বাধিক। যার তরঙ্গ দৈর্ঘ্য যত কম তার বিচ্যুতি তত বেশি হবে। তাহলে এখানে বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম হওয়ায় এর বিচ্যুতি সর্বাধিক হবে, তাই তো। আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেশি হওয়ায় এর বিচ্যুতি সর্বনিম্ন হয়। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাই জন্য কী হচ্ছে, এর বিচ্যুতি সর্বনিম্ন হয়। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে এখানটায়, অপশন সি বেগুনি। বোঝা গেল, অপশন সি কী হচ্ছে, বেগুনি হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রথম 6টা কোশ্চেনে। পরের প্রশ্ন দেখো কী বলছে, পরের প্রশ্ন কী বলছে, আমি যদি অপশন কোশ্চেন নাম্বার 7 থেকে যদি আমরা যাই, কোশ্চেন নাম্বার 7-এ দেখতে পাচ্ছি যে কোশ্চেন নাম্বার 7-এ কী আছে, যেখানটায় একটা অঙ্ক দিয়েছে, যে একটি কী দিয়েছে, একটা অঙ্ক আছে। অঙ্কটা কী দিয়েছে বলো, যে একটি 4টি 1 ওহম রোধ সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে। এবার আমরা কি জানি যে সমান্তরাল সমবায়ের সূত্র কি, যে 1/RP বা 1/R প্যারালাল যদি থাকে তাহলে কী হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, এইভাবে আমরা লিখতে হয়। শ্রেণী সমবায় তাহলে কী হচ্ছে, সিম্পল যোগ করে দিলেই হয়ে যায় যে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, এরকম করলে বেরিয়ে যেত। কিন্তু এখানে যদি সমান্তরাল বলেছে তাহলে কী হয়, সমান্তরাল সূত্র কী হয়, যে 1/R। ঠিক আছে, 1/R ইজ ইকুয়াল টু কী হবে, 1/R ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। তাহলে এখানে প্রত্যেকটা তো 1 ওহম করে, তাই না। তাহলে উত্তর কী হবে বলো, 1/1 1/R সমান 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/1, মানে কত বেরোবে, উত্তর 4 বেরোবে। এবার এটাকে কী করতে হবে, এটাকে করে দিতে হবে, উল্টো করে দাও, মানে এটা কী করতে হবে বলো। তাহলে 4-এর অন্য কত হবে, 4-এর অন্য হচ্ছে 1/4। তাহলে আর প্যারালাল বা এখানে সমান্তরাল যে তুল্যরোধ জিজ্ঞাসা করেছে, তুল্যরোধটা কত হবে বলো, 1/4। ঠিক আছে, উত্তর কী হবে এখানটা, 1/4। ঠিক আছে, এরপরে প্রশ্ন কি বলছে, যে অসীম দূরত্ব থেকে প্লাস কিউ আধান তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি ডব্লিউ পরিমাণ কার্য করা হয় তবে তড়িৎ ক্ষেত্রের বিভব কত হবে। উত্তর কী হবে, উত্তর হচ্ছে কি বলো, উত্তর কী হবে, উত্তর অপশন বি হবে। ঠিক আছে, উত্তর কী হবে, অপশন বি। উত্তর কী হবে, অপশন বি ডব্লিউ/কিউ। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব যদি ভি হয়, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তার ফর্মুলা কী হয়, যে ভি ইজ ইকুয়াল টু W/Q। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু W/Q, মানে কার্য বাই আধান। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্রে বিভবের ফর্মুলা কি, কার্য বাই আধান, তাহলে W/Q। বোঝা গেল এটুকুনি।
তারপরে প্রশ্ন কী বলছে যে একটি নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় সংযোজিত নিউক্লিয়াস দুটির ভর M1 এবং M2 এবং উৎপন্ন নিউক্লিয়াসটির ভর যদি M3 হয় তাহলে কোনটা সঠিক, তাই তো? এখানে আমার অপশন কী হবে বলো, এখানে অপশন কী হবে, অপশন হচ্ছে কী হবে বলো, সি হবে। কেন কি, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় উৎপন্ন নিউক্লিয়াসটির ভর নিউক্লিয়াসটির মোট ভর থেকে কিছুটা কিন্তু কম হয়। এটা কিন্তু আমরা জানি সূত্র অনুযায়ী কী বলছে, নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় উৎপন্ন নিউক্লিয়াসের ভর সংযোজিত নিউক্লিয়াস দুটির মোট ভরের থেকে কিছুটা কম হয়, তাই তো? একে ভরের পার্থক্য বলে যে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ অনুযায়ী E=mc² অনুযায়ী আমরা কী জানি, এটা বাকিটা ওই শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাই তো? বাকিটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, তাহলে ভর কী হচ্ছে, শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি অপশন কী হবে, যে M3 মানে হচ্ছে নিউক্লিয়াসের ভর সমান ভর কী হয়, লেস দ্যান M1 প্লাস M2, লেস দ্যান M1 প্লাস M2, M3 লেস দ্যান M1 প্লাস M2, বোঝা গেল। এরপরে প্রশ্ন কী বলছে দেখো, আমরা যদি পরের প্রশ্ন চলে যাচ্ছি যে কি বলছে নাম্বার 10, বলছে 2 নম্বর পর্যায়ে যে কোন মৌলটির বিজারণ ধর্ম সর্বাধিক হয় বলো। আমরা জানি কি জানো বলো, যে পর্যায় সারণীর একটি পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে কী হয়, মৌলের বিজারণ ধর্ম হ্রাস পায়, তাই তো? তাহলে এখানে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলো আমরা কী জানি, যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন আর নিয়ন, এগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, তাই না? তাহলে এখানে দ্বিতীয় পর্যায়ে বাঁ দিকে কে আছে, বাম দিকে কে আছে, লিথিয়াম আছে, তাই তো? তাহলে অপশন কী হবে, লিথিয়াম হচ্ছে সর্বাধিক বিজারণ ধর্ম সর্বাধিক, তাই তো? সবথেকে বিজারণ ধর্ম কী হচ্ছে, সর্বাধিক হচ্ছে লিথিয়াম, বোঝা গেল। তাহলে যে বাদিকে থাকবে সেই হচ্ছে কী হচ্ছে, বিজারণ ধর্ম তার মধ্যে সর্বাধিক হবে, তাই তো? তাহলে এখানে উত্তর কী হবে, যে লিথিয়াম হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখো কী বলছে, যে এখানে কোনটি আয়নীয় যৌগ, দেখো আয়নীয় যৌগ কার মধ্যে গঠিত হয়, এটা প্রথম কথা তুমি জানো বলো, যে এটা হচ্ছে একটা মৌল থাকে, একটা ধাতু থাকে আর অধাতু থাকে। এখানে ধাতু অধাতুর মধ্যে কোনটা আছে, অপশন সি আছে, তাই না? ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, তাই তো? তাই একমাত্র আয়নীয় যৌগ গঠিত হয় কোথায়, ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, তাই তো? আয়নীয় যৌগ গঠিত হয় ধাতু ও অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। তাহলে এখানে MgCl2 যেটা আছে সেটি একটা আয়নীয় যৌগ, যেখানে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু, তাই তো? বাকি যেগুলো যারা আছে তারা হচ্ছে কি প্রত্যেকে কী হচ্ছে, তাদের অধাতুর সাথে মিলিত হচ্ছে, তাহলে বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সমযোজী যৌগ, ঠিক আছে? তাহলে এখানে অপশন কী হবে, সি। এরপরে প্রশ্ন দেখো, 12 নম্বর কোশ্চেনটা কী বলছে, এখানে আমি যদি 12 নম্বর কোশ্চেন দেখি যে কী বলছে, 12 নম্বর মৃদু তড়িৎবিশিষ্ট জলীয় দ্রবণ কোথায় পাওয়া যায়, মৃদু তড়িৎবিশিষ্ট জলীয় দ্রবণ পাওয়া যায় কোথায়, আয়ন এবং অণু উভয়ই, উত্তর সি হবে, আয়ন এবং অণু উভয়ই। কেন কি, মৃদু তড়িৎবিশিষ্ট আংশিকভাবে বিভাজিত হয়ে, তাই তো? মৃদু তড়িৎবিশিষ্ট আংশিকভাবে বিভাজিত হয়, তাই এই জলীয় দ্রবণে বিয়োজিত আয়ন এবং অবিয়োজিত অণু উভয়ই বর্তমান থাকে। এখানে এর মধ্যে বিয়োজিত আয়নও থাকে এবং অবিয়োজিত অণুও থাকে, তাই জন্য এখানে উত্তর কী হবে, আয়ন এবং অণু উভয়ই, ঠিক আছে? এরপরে প্রশ্ন কী বলছে দেখো, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক রূপে কী ব্যবহৃত হয় বলো। এটা হচ্ছে প্ল্যাটিনাম রোডিয়াম মিশ্রণ, তাই তো? তাহলে উত্তর কী হবে বলো, এখানটায় অপশন বি হবে। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক রূপে কী ব্যবহৃত হয়, অপশন বি, প্ল্যাটিনাম রোডিয়াম বা PTRH মিশ্রণ। পরের প্রশ্ন দেখো কী বলছে, নাম্বার 14, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। পরের প্রশ্ন কী বলছে, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে কী ব্যবহার করা হয়, কোন পদ্ধতি ব্যবহার করা হয় বলো। এর উত্তর হবে তড়িৎ বিজারণ পদ্ধতি, উত্তর কী হবে, অপশন বি, তড়িৎ বিজারণ পদ্ধতি, ঠিক আছে? কেন, 1%টা বলো, যে তীব্র ইলেকট্রোপজিটিভ, আমরা কি জানি যে তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি নিষ্কাশনে তড়িৎ বিজারণ পদ্ধতি ব্যবহার করা হয়। কারণ কি, কারণ এই ধাতুগুলোর কারণ বিজারণের মতো সাধারণ পদ্ধতি দ্বারা বিজারিত করা যায় না, এই ধাতুগুলোকে কারণ বিজারণের মতো সাধারণ পদ্ধতি দ্বারা বিজারিত করা যায় না। তাহলে উত্তর কী হবে, এখানে উত্তর কী হবে, উত্তর হচ্ছে যে অপশন বি, তড়িৎ বিজারণ পদ্ধতি, ঠিক আছে? বোঝা গেল নিশ্চয়ই এতগুলি কোশ্চেনগুলো। এরপরে এখন চলে যাও, তাহলে এরপরে প্রশ্ন দেখো কী বলছে, আমরা যদি এরপরে প্রশ্ন চলে যাই, পরের প্রশ্ন আমরা কী দেখতে পাচ্ছি, যে ভিনিগারে উপস্থিত জৈব যৌগের নাম কি। ভিনিগারে কোন জৈব যৌগ থাকে, ভিনিগারে থাকে কি অ্যাসিডিক অ্যাসিড, ভিনিগারে থাকে অ্যাসিড, কারণ কি ভিনিগারের উপাদান কি অ্যাসিডিক অ্যাসিড, যার রাসায়নিক সংকেত কি CH3COOH। তার উত্তরে কী হবে, ভিনিগারের জৈব যৌগের নাম কি অ্যাসিডিক অ্যাসিড। বোঝা গেল সেই কোশ্চেনগুলো। চলে যায় পরের প্রশ্ন। এরপরে প্রশ্ন দেখো 2 নম্বরে তোমাদের কোশ্চেন থাকে 21খানা কোশ্চেন থেকে উত্তর দিতে হয়, ঠিক আছে? 21খানা উত্তর। তাহলে প্রথমে 1 থেকে 15খানা কোশ্চেন MCQ থাকবে, MCQ শেষগুলো তোমাদের প্রথমে কিন্তু ব্যাখ্যাগুলো আমরা করে দিলাম, যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? চলে পরের প্রশ্ন আমাদের কী বলছে, যে এখানটায় বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়। উত্তর তোমরা সবাই জানো, প্রথমে প্রাতে কোশ্চেনটা দিয়েছে, যে উত্তর হচ্ছে কি মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় কোথায়,
মেরুজ্যোতি বা অরোরা দেখা যায় কোথায়? থার্মোস্ফিয়ার স্তরে। ঠিক আছে, উত্তর কী হবে? থার্মোস্ফিয়ার। একের নাম উত্তর কী হচ্ছে তাহলে? থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এই স্তরে সূর্যের বিকিরণ থেকে আসা চার্জযুক্ত কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া করে এবং বায়ুমণ্ডলের গ্যাসীয় অণুগুলোকে উত্তেজিত করে, যার ফলে রঙিন আলোর সৃষ্টি হয়, যাকে আমরা কী বলি? মেরু জ্যোতি। উত্তর কী হচ্ছে বলো? থার্মোস্ফিয়ার। পরে প্রশ্ন কী বলছে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট চলাচল করে, এটা ঠিক না ভুল বলো? এটা উত্তর কী হবে বলো? এটা উত্তর হচ্ছে একদম ঠিক। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে কিন্তু জেট বিমান চলাচল করে। উত্তর কী হবে বলো? এটা হচ্ছে সত্য। উত্তর কী হবে? সত্য। ঠিক আছে, এরপরে প্রশ্ন কী বলছে দেখো, কয়লা এবং কেরোসিনের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? কয়লা এবং কেরোসিনের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? উত্তর কী হবে বলো? উত্তর হচ্ছে কি অপশন নেই এখানে, উত্তর এটা হচ্ছে কেরোসিনের তাপন মূল্য কিন্তু বেশি হবে। ঠিক আছে, কেরোসিনটা কিন্তু বেশি হবে। কেন বেশি হবে বলো? কেন? তাপন মূল্য বা ক্যালোরিক ভ্যালু, এটাতে আমরা কী বুঝি? এটা হচ্ছে কোনো জ্বালানির একক ভরে সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তার পরিমাণ। কেরোসিনের তাপন মূল্য কয়লার থেকে বেশি, কারণ কেরোসিন একটি তরল হাইড্রোকার্বন এবং এর দহনের প্রতি একক ভরে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। তাহলে উত্তর কী হবে? উত্তর হচ্ছে কেরোসিন। বোঝা গেল? উত্তর হচ্ছে কি? কেরোসিন। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, যে বয়েলের কোশ্চেন নাম্বার 3 কী বলছে? 2 এর 3টা, যে বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াম পাম্পকে নির্মাণ করেন। উত্তর কী হবে? উত্তর হচ্ছে কিন্তু রবার্ট কুক। উত্তর কী হবে বলো? রবার্ট কুক। বয়েলের পরীক্ষার জন্য প্রয়োজনীয় ভ্যাকুয়াম পাম্প 1659 সালে রবার্ট বয়েল এবং তার সহকারী রবার্ট হুক নির্মাণ করেছিলেন। ঠিক আছে, এই পাম্পটি বায়ুবিদ্যা অধ্যয়নের জন্য ব্যবহৃত হয়েছিল। তো উত্তর কী হবে? রবার্ট হুক। পরে প্রশ্ন কী বলছে দেখো, 2.4 যদি আমরা দেখতে যাই, 4 কোশ্চেনটা দেখো কী বলছে। 4 কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে যে স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে এই গ্যাসে আরও কিছু পরিমাণ পাত্রে যোগ করা হলো, যোগ করা হলো, তাহলে গ্যাসের চাপের কী পরিবর্তন হয় বলো? এটা ভালো প্রশ্ন। যে যদি আমরা এখানে এটা উত্তরে আমি বলেছি, উত্তরে চাপ বৃদ্ধি হবে। কেন বৃদ্ধি পাবে? স্থির উষ্ণতায় একটি গ্যাস স্থির আয়তনের পাত্রে আরও যদি গ্যাস যোগ করা হয়, তাহলে ওই পাত্রে যোগ করলে গ্যাসের চাপ কি বৃদ্ধি হবে। এবার কেন? এক্সপ্রেশনটা বলো। যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের পাত্রে গ্যাসের পরিমাণ বাড়লে গ্যাসের চাপ বেড়ে যায়। কেন কি? বয়েলের সূত্র অনুযায়ী স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক হয়, কিন্তু এখানে গ্যাসের পরিমাণ তাকে বাড়িয়ে দিচ্ছে। গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিলে কী হচ্ছে? পাত্রের ভিতরে অনুসংখ্যা বেড়ে যাচ্ছে। যখনই পাত্রের ভিতরে অনুসংখ্যা বেড়ে যায়, তখন কী হচ্ছে? অনুসংখ্যা বেড়ে গেলে কী হয়? পাত্রের দেওয়ালে অণুগুলো আরও বেশি ধাক্কা মারার হারটাও বেড়ে যাবে, তাই তো? তাহলে ধাক্কা মারার হার যদি বেড়ে যায়, তাহলে গ্যাসের অণুগুলো এই ধাক্কার ফলে যে বল প্রযুক্ত হয়, তার ফলে চাপের সৃষ্টি হচ্ছে। তাই জন্য কী হবে? ধাক্কার হারও বেড়ে যাবে, তার ফলে গ্যাসের চাপও কী হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, উত্তর বোঝা গেল। স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে যদি কোনো গ্যাস নেওয়া থাকে, তার মধ্যে আরও যদি গ্যাস যোগ করে দিই, তাহলে গ্যাসের অণুগুলোই কী হবে? চাপ কিন্তু বেড়ে যাবে। এরপরে প্রশ্ন দেখো, একটা অঙ্ক দিয়েছে। এরপর যে অঙ্কটা যে সেটা হচ্ছে 1 মিটার এবং 2 মিটার দৈর্ঘ্যের দুটি লৌহদণ্ডের একই তাপমাত্রায় বৃদ্ধি করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত হবে? ঠিক আছে, উত্তর কিন্তু এখানে উত্তর হবে 1:2, অনুপাত হবে 1:2। যদি অঙ্কটা তোমরা এখানে মুখে আমি বলতে পারছি না, মানে মুখে বলে দিলে তোমরা বুঝতে পারবে না। যদি তারা কমেন্টে আমি এটা করে দেবো, তো কমেন্টে পিন করে দেবো। ঠিক আছে, অঙ্কটা যদি তোমাদের কোনো অসুবিধা থাকে জিজ্ঞাসা করো, আমি এটা কমেন্টে জানিয়ে দেবো। তো এখানে উত্তরটা হচ্ছে 1:2। ঠিক আছে, 1:2 হবে। মানে এখানে সিম্পল দৈর্ঘ্য প্রসারণের অনুপাতের ফর্মুলা অ্যাপ্লাই করলে চলে আসবে। তাও যদি অসুবিধা আমাকে জানিও, আমি এটা কমেন্টে জানিয়ে দেবো। ঠিক আছে, উত্তর হচ্ছে কি 1.2। এরপরে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে এর অথবাদে 2.5 যে অথবাদে যে কোশ্চেনটা দিয়েছিল, থার্মোস্ট্যাট ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম বলো। উত্তর কী হবে? রেফ্রিজারেটর। ঠিক আছে, থার্মোস্ট্যাট ব্যবহৃত এমন একটি থার্মোস্ট্যাট কি? থার্মোস্ট্যাট হচ্ছে এমন একটা যন্ত্র যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তো রেফ্রিজারেটরের মধ্যে কি থার্মোস্ট্যাট থাকে যা তাপমাত্রা কী করে নিয়ন্ত্রণ করে, তাই জন্য উত্তর কী হবে? রেফ্রিজারেটর। তাহলে পরে কোশ্চেন কী বলছে দেখো, 2.6 যে কোশ্চেন আছে, এটা ভালো কোশ্চেন। যে একটি সাদা ফুলকে সবুজ আলোর মধ্যে যদি দেখি, তাহলে আমরা কেমন দেখতে পাবো? উত্তর কী হবে? যে সাদা ফুলকে সবুজ আলোর মধ্যে দেখে, তাহলে উত্তর নিশ্চয়ই সবুজ দেখবে। তা কেন দেখে বলো? কারণ সাদা আলো কোনো আলো শোষণ করে না। সাদা ফুল সব রঙের আলো শোষণ করবে না, বরঞ্চ কী করে? প্রতিফলিত করে দেবে। সবুজ আলো যখন সাদা ফুলের উপরে পড়বে, তখন কী হবে? ফুলটি সবুজ আলো প্রতিফলিত করবে, তাই এটিকে সবুজ দেখবো। বোঝা গেল? তাহলে কেন কী বলো আরেকবার শোনো, যে সাদা আলো কিন্তু কী করবে? সব রঙের আলো শোষণ না করে প্রতিফলিত করে। তাই জন্য এখানে যখন তুমি সাদা আলো যখন সবুজ আলো সাদা ফুলের উপর পড়বে, তখন কী হবে? ফুলটি সবুজ আলো প্রতিফলিত করবে, তাই এটিকে সবুজ দেখবে। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো কী বলছে। যে আলোর বেগ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্কের কী পরিবর্তন হয়? আলোর বেগ বাড়লে মাধ্যমের প্রতিসরাঙ্কের কীরূপ পরিবর্তন হয়?
দেখো আলো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো শূন্যস্থানে আলোর বেগ এবং ওই মাধ্যমের আলোর বেগের অনুপাত, তাই তো? এটা আমরা জানি। তাহলে প্রতিসরাঙ্ক এন, আমি যদি শূন্য মাধ্যমে আলোর বেগকে সি ধরি আর ওই মাধ্যমে আলোর বেগকে যদি ভি ধরি, তাহলে কী হবে? এন ইকুয়াল টু সি বাই ভি। এই সূত্র অনুযায়ী আমরা কী জানি? যে মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে কী হলো বলে? এই সূত্র অনুযায়ী মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আলোর বেগ যদি বেড়ে যায় তাহলে প্রতিসরাঙ্কের কী হবে? কমে যাবে। তার উত্তর কী হবে? যে প্রতিসরাঙ্ক কী হবে? প্রতিসরাঙ্ক কমে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নে বলে দিয়েছি উত্তরগুলো। তাহলে পরের প্রশ্ন কী বলে? 2.8 যদি বলি যে বর্তমানের ফিউজ তারের পরিবর্তে কী বডি ব্যবহার করে? এটা খুব ইজি কোশ্চেন, যে বর্তমানে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করে? উত্তর কী হবে? মিনিয়েচার সার্কিট ব্রেকার অর্থাৎ এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার বা এমসিবি ব্যবহার করা হয়, যেটি একটি স্বয়ংক্রিয় সুইচ যা সার্কিটে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে নিজে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাহলে এখানে কী হচ্ছে? এটা হচ্ছে এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো পরে একটা প্রশ্ন দিয়েছে, স্থির উষ্ণতায় কোনো পরিবাহী রোধ এবং পরিবাহী উপাদানের রোধেরগুলোর মধ্যে কোনটি অধিকতর মৌলিক? ঠিক আছে, কোনটি অধিকতর মৌলিক? কোনটি মৌলিক? তার উত্তর কী হবে? উত্তর হচ্ছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। ঠিক আছে, রোধাঙ্ক যতটা মৌলিক, কারণ কি? কারণ এটি পরিবাহীর উপাদানের একটি বৈশিষ্ট্য যা পরিবাহীর জ্যামিতিক আকারের বা দৈর্ঘ্য বা প্রস্থের জ্যামিতিক আকারের উপর নির্ভর করে না। আর রোধ কিন্তু পরিবাহীর দৈর্ঘ্য বা প্রস্থের উপর নির্ভর করে। তাই জন্য উত্তর কী হবে? নিজে কোনটি মৌলিক? সেটা হচ্ছে রোধাঙ্ক। উত্তর কী হবে বলো? উত্তর হচ্ছে কি? যে রোধাঙ্ক হবে। ঠিক আছে, উত্তর কী হবে? রোধাঙ্ক হবে। তাহলে পরে প্রশ্ন কী দিয়েছে? যে 2.10 যে আলফা, বিটা এবং গামা রশ্মির ভরের তুলনা করতে দিচ্ছে। তাহলে সবচেয়ে ভর কার বেশি? ভর হচ্ছে আলফা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে গামা। কেন কি? আলফা রশ্মি হলো হিলিয়াম নিউক্লিয়াসের, আলফা রশ্মি হলো হিলিয়াম যার নিউক্লিয়াসের ভর সবথেকে বেশি হয়। আলফা রশ্মি হলো হিলিয়াম নিউক্লিয়াস যার ভর সবথেকে বেশি। বিটা রশ্মি হলো ইলেকট্রন এবং এর ভর আলফা রশ্মি থেকে কিছুটা কম। আর গামা রশ্মি হলো প্রোটন কণা যার কোনো ভর নেই। তো উত্তর কী হবে? আলফা হচ্ছে বেশি হচ্ছে আলফা, তারপরে বিটা, তারপরে হচ্ছে গামা। ঠিক আছে, তারপরে প্রশ্ন কী বলছে দেখো, যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ। এটা হচ্ছে উত্তর, এটা আমরা জানি। উত্তর কী হবে? উত্তর হচ্ছে হাইড্রোজেন বোমা হবে। উত্তর কী হবে? হাইড্রোজেন বোমা। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ হলো হাইড্রোজেন বোমা। এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক যা নিউক্লিয় সংযোজন নীতির উপর ভিত্তি করে কাজ করে। উত্তর কী হবে? হাইড্রোজেন বোমা। বোঝা গেল এটা কোশ্চেন। এরপর 2.11 পরে প্রশ্ন কী দিয়েছে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে দিয়েছে। দেখো রূপো কী? রূপো হচ্ছে রূপা দিয়ে কী তৈরি করে? মোটা তৈরি হয়। রূপা কী হচ্ছে? মোটা ধাতু। ঠিক আছে, এরপর প্রশ্ন কি? ফ্লুরিন কী হবে? ফ্লুরিন হচ্ছে হ্যালোজেন মৌল। ফ্লুরিন 17 নম্বর শ্রেণীতে থাকে, তাই জন্য 17 নম্বর শ্রেণীতে থাকে, তাই জন্য কী বলে? হ্যালোজেন মৌল বলে। 17 নম্বর শ্রেণীতে থাকে তাদেরকে কী বলে? হ্যালোজেন মৌল। যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবই হচ্ছে হ্যালোজেন মৌল। পিতল এবং ব্রোঞ্জ উভয় কোথায় অবস্থিত থাকে? পিতল এবং ব্রোঞ্জ উভয়ে উপস্থিত থাকে কোথায়? কপার। পিতল এবং ব্রোঞ্জ উভয়ে উপস্থিত থাকে কপার হবে। তারপরে প্রশ্ন গ্যালভানাইজেশন আমরা জানি কি? জিঙ্ক। গ্যালভানাইজেশন ধাতু কি? এটা হচ্ছে জিঙ্ক, তাই তো? তাহলে রূপো কি? রূপো হচ্ছে মোটা ধাতু। ফ্লুরিন কি? হ্যালোজেন। পিতল এবং ব্রোঞ্জ এর সাথে উভয় উপস্থিত কোথায়? কপারের মধ্যে। আর কি? গ্যালভানাইজেশন থেকে এটা হচ্ছে জিঙ্ক। ঠিক আছে, গ্যালভানাইজেশন হচ্ছে জিঙ্ক। এরপরে প্রশ্ন দেখো কী বলছে। এরপরের প্রশ্ন যদি আমরা যাই, যেখানে পরের প্রশ্ন কী বলছে? যে কার্বন হাইড্রোজেনের সঙ্গে কোন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মিথেন তৈরি করে? এটা হচ্ছে সমযোজী বন্ধন। দেখো কার্বন হচ্ছে অধাতু, হাইড্রোজেন হচ্ছে অধাতু, তাই জন্য কী হবে? এটা সমযোজী বন্ধন। উত্তর কী হবে? সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করবে। তাহলে উত্তর কী হচ্ছে? সমযোজী বন্ধন। পরের প্রশ্ন, তাহলে এটা 2.12 আমাদের হয়ে গেল। এরপরে প্রশ্ন দেখো কী বলছে। এরপরে প্রশ্ন বলছে CaCl2 এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডে যাবে? কোন আয়নটা ক্যাথোডে যাবে? আগে বোঝা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কী আয়ন উৎপন্ন হয়? দেখো কি CH2+ বা ক্যালসিয়াম 2+ এবং Cl1 আয়ন উৎপন্ন করে। হ্যাঁ, জল আছে, জলটাও ভেঙে কী তৈরি করবে? H+ এবং OH- তৈরি করবে। তাহলে দ্রবণে কী আয়নগুলো থাকবে? দ্রবণে কী আয়ন থাকবে? দ্রবণে আয়ন থাকবে হচ্ছে Ca2+, Cl-, H+ এবং OH-। তাহলে ক্যাথোডে কারা যাবে? ক্যাথোডে কে যাবে? ক্যাথোডে যাবে হচ্ছে পজিটিভ আয়নগুলো। ক্যাথোডে যাবে হচ্ছে পজিটিভ আয়ন। কেন? ক্যাথোড হচ্ছে নেগেটিভ হয়, ঋণাত্মক হয়, তাই জন্য এখানে পজিটিভ আয়ন যাবে বা ক্যাটায়নগুলো যাবে। তার নাম হচ্ছে Ca2+ এবং H+ আয়ন। ঠিক আছে, Ca2+ এবং H+ আয়নটা হচ্ছে ক্যাথোডে যাবে, তাই তো? আর পরে প্রশ্ন সাথে কোশ্চেনটা কী দিয়েছে? যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কী প্রকার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করে? উত্তর কী হবে? এটা সমপ্রবাহ ব্যবহার করে। ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। উত্তর কী হবে? ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। ঠিক আছে, ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয়। উত্তর কী হবে? ডিসি কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয়। পরে প্রশ্ন কী বলছে দেখো, যে কোনো তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময়
দ্রবণে তড়িতের কাকে বাহক কারা হয়, তাহলে বাহক কারা হয়, বাহক হচ্ছে আয়ন, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নরা বাহক। ঠিক আছে, এখানে উত্তর কী হবে, 2.14 অ্যান্সার কী হবে, যে ধনাত্মক বা ঋণাত্মক আয়ন। ঠিক আছে, বোঝা গেল। এরপরে প্রশ্ন কী বলছে, নেসলার বিকারক কি? নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। নোট করে নাও, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বা K2 ব্র্যাকেট Hg লিখবে I4 ব্র্যাকেট ক্লোজ ক্ষারীয় দ্রবণ। তাহলে নেসলার বিকারক কী হচ্ছে, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ। এটি অ্যামোনিয়া বা অ্যামোনিয়া মূলক শনাক্তকরণে ব্যবহৃত করা হয়। বোঝা গেল, এটাই হচ্ছে নেসলার বিকারক। এরপরে সাথে কোশ্চেন কী দিচ্ছে, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে যদি তুমি অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করে তাতে কী পদক্ষেপ পড়বে, তার সংকেত কী হবে। দেখো, ফেরিক ক্লোরাইডের সংকেত কি, FeCl3। এই জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করি NH4OH, তাহলে যোগ করলে এখানে লালচে বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে, যেটা হচ্ছে কি ফেরিক হাইড্রোক্সাইডে, লালচে বাদামি রঙের বা FeOH3 ফেরিক হাইড্রোক্সাইডের একটি বাদামি বর্ণের পদক্ষেপ পড়বে। বোঝা গেল। এরপরে প্রশ্ন কি বলছে দেখো, 2.16 যে কোশ্চেনটা দিয়েছে, যে অ্যামোনিয়া কার্বোমেটের তাপীয় বিয়োজনে কোন জৈব যৌগ উৎপন্ন হয়। অ্যামোনিয়া কার্বোমেট NH2COONH4, এটা হচ্ছে অ্যামোনিয়া কার্বোমেটের সংকেত। এই তাপীয় বিয়োজন করা হয়, তাহলে যে জৈব যৌগ উৎপন্ন হবে তার নাম হচ্ছে ইউরিয়া, NH2CONH2 ইউরিয়ার সংকেত। উত্তর কী হবে, ইউরিয়া তৈরি হবে। ঠিক আছে, অ্যামোনিয়াম কার্বোমেটের তাপীয় বিয়োজনে ইউরিয়া নামক জৈব যৌগ উৎপন্ন হয়। পরের প্রশ্ন কী বলছে দেখো, ইথিলিন এবং পলিথিনের মধ্যে পার্থক্য। কী বলো? ইথিলিনের পলিথিনের মধ্যে পার্থক্য বলো। এটা হচ্ছে কি, প্রথম দুটো পার্থক্য আমি বলে দিচ্ছি, একটি বয়সে দুটোই বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ইথিলিন কিন্তু গ্যাসীয় পদার্থ, কিন্তু ইথিলিন হচ্ছে গ্যাসীয় পদার্থ, কিন্তু পলিথিন কি এটা হচ্ছে কঠিন পদার্থ। ঠিক আছে, পলিথিনটা কঠিন পদার্থ। এছাড়া আরও একটা প্রশ্ন যদি আমি বলি, আরও একটা পয়েন্ট যদি আমি বলি, যে ইথিলিন হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, ইথিলিন কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেখানে কার্বন দ্বিবন্ধন থাকে। আর পলিথিন হলো ইথিলিনের পলিমার, যা অসংখ্য ইথিলিন অণু যুক্ত হয়ে গঠিত হয়, তাই তো। তাই এটি একটি সম্পৃক্ত যৌগ। এটা একটা পার্থক্য আমি বলে দিলাম। পরের প্রশ্ন কি বলছে, অথবা একটা কোশ্চেন নিচ্ছে, যে 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহল মূলকের সংকেত কি হয়। 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহল মূলকের সংকেত কিন্তু কি হয়, সেটা হচ্ছে বলো। তাহলে 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহল মূলকের সংকেত কী হবে, C2H5। একটা উদাহরণ শোনো, C2H5OH করে দাও, তাহলে সেটা হচ্ছে ইথানল হয়ে যাচ্ছে। তাহলে 2 কার্বনযুক্ত অ্যালকোহল মূলকের সংকেত কি, C2H5 হবে, সিঙ্গেল বন্ড C2H5 দিয়ে দেবে। আর একটা উদাহরণ যদি চায় তাহলে C2H5OH বা ইথানল দিয়ে দিতে পারো। পরে প্রশ্ন কী দিয়েছে, ওর সাথে নাম্বার 18 কোশ্চেনটা কী দিয়েছে, যে CNG কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, CNG কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান নাম কি, মিথেন, CH4। সিএনজিতে কী থাকে, মিথেন থাকে। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে, মিথেন বা CH4। তাহলে এই ছিল তোমাদের মাধ্যমিকের 36 মার্কসের একটি পেপার। তোমার নিশ্চয়ই রিভিশন তোমাদের হয়ে গেছে, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা এবার মাধ্যমিক যেতে যাবে 2026-এর। তো তোমরা এই 36 মার্কস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করবো, এমনি কোশ্চেনগুলো তো বইতে সব উত্তরগুলো পাবে, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু খুবই একটু ট্রিকি কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনগুলো নিয়ে আমরা সলভ করার চেষ্টা করবো, এবং যত তোমরা এগুলো সলভ করতে থাকবে তত তোমাদের কী হবে, এগুলোর প্রতি তোমাদের হচ্ছে প্র্যাকটিস বাড়বে এবং তোমরা আরও ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের একটা পেপার। পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে আরও অনেকগুলো পেপারে। আমরা আরও এরকম সিরিজ নিয়ে আসবো আস্তে আস্তে। তোমরা আমার সাথে প্র্যাকটিস করতে থাকো। ভালো লাগলে কী করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। আর কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা চেষ্টা করবো পরে কোশ্চেনগুলোতে আরও ভালো করে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো, টাটা।